22 এপ্রিলের এই ঘটনার 22 এপ্রিল জঙ্গি হামলার ঘটনার পর বিশ্ব দরবারের কাছে পাকিস্তানের মুখ পুড়েছে, কিন্তু বিশ্ব দরবারে মুখ পুড়িয়েও বেহায়া পাকিস্তান। একে ভারতের ভয় থরহরিকম্প, ভারত থেকে বাঁচতে গিয়েছে রাষ্ট্রসংঘে, আর এরই মাঝে আবার ফাফা আস্ফালন, যুদ্ধজিগির, মিসাইল টেস্ট পাকিস্তানের। যুদ্ধের মহড়া, ব্যালিস্টিক মিসাইল টেস্ট করলো পাকিস্তান। দেশের ভাড়েমা ভবানী অবস্থা, এরই মাঝে ফাঁপা আস্ফালন। উস্কানি দিতে সীমান্তে সেদিন চলছিলই, এবার মিসাইল টেস্ট। তাদের এয়ারক্রাফট সব পিছিয়ে দিয়েছে, কারণ ওদের ভয় যে ইন্ডিয়া হয়তো মিসাইল স্ট্রাইক করবে, করে কিছু একটা ওদের মানে যুদ্ধ জাহাজগুলো নষ্ট হবে। তো এই ভয়টা ওর মধ্যে প্যানিক সৃষ্টি। ওদের কাছে পয়সা নেই, ইকোনমি ইজ ইন শ্যাম্বলস। যে 450 কিলোমিটারের একটা মিসাইল নাকি তারা টেস্ট করেছে, কিন্তু এগুলো সব সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। গত 22 এপ্রিল কাশ্মীরে জঙ্গিদের তাণ্ডব, পেহেলগাঁওয়ে বেছে বেছে পর্যটকদের গুলি করা হয়, প্রাণ যায় 26 জন নিরীহ নাগরিকে। পাকিস্তানের মদতে হত্যালীলা। পেহেলগাঁওয়ের ঘটনার পর থেকেই সুর চড়ায় ভারত। সেনার 3 বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ময়দানে নামে বায়ুসেনা, শুরু হয় মহড়া। এটা উত্তরপ্রদেশের শাহজাহানপুরে গঙ্গা এক্সপ্রেসের উপর রানওয়ে। শুক্রবার এখানে যুদ্ধ বিমানের ওঠানামা। কয়েকদিন আগে বায়ুসেনা জানিয়ে দিয়েছিল তারা তৈরি, এনি টাইম, এনিওয়্যার, এনি হাউ। এতেই থরহরিকম্প পাকিস্তান। প্রত্যাঘাতের ভয়ে আন্তর্জাতিক মঞ্চে ইসলামাবাদ। ভারতকে ঠেকাতে আন্তর্জাতিক হস্তক্ষেপের আবেদন। রাষ্ট্রসংঘে আর্জি পাক দূত আসিফ ইফতিকার আহমেদের। রাষ্ট্রসংঘের মহাসচিবকে ভারতীয় উপমহাদেশে আসার আবেদন করেছেন। দুদেশের পরিস্থিতি খতিয়ে দেখার আর্জি করেছেন পাকিস্তানের রাষ্ট্রদূত। ভয়ে বুক কাঁপছে, তারপরেও পাকিস্তানের হুম্বিতম্বি বন্ধ হচ্ছে না। পাক নেতা মন্ত্রীদের ফাঁপা আস্ফালন তো আছেই, এবার মিসাইল টেস্ট করলো পাকিস্তান। নিউজ 18 বাংলা। আর এদিকে আবার পাক চর সন্দেহে অমৃতসর থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। হ্যাঁ, কি অভিযোগ তাদের বিরুদ্ধে? এই দুজনকে গ্রেপ্তার। আইএসআই কে তথ্য পাচারের অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে। পাক গোয়েন্দাদের সঙ্গে ধৃতদের যোগ, সেনা ক্যান্টনমেন্টের ছবি পাচারের অভিযোগ রয়েছে। অমৃতসরের বায়ুসেনা ঘাটির ছবিও পাচার। অমৃতসর পুলিশের জলে 2 পাক চর। অমৃতসর থেকে ধৃত পালক মাসি ও सूरज मसी। बल्लड़वाल गांव है, वहां के 2 इंडिविजुअल्स ये जो पाकिस्तान इंटेलिजेंस ऑपरेटिव्स PIOs को इंफॉर्मेशन शेयर कर रहे हैं सेंसिटिव एस्टैब्लिशमेंट्स की। ये जो 2 इंडिविजुअल्स हैं फलक शेर मसीह और सूरज मसीह, इनको हमने राउंड अप किया कल। फिर इनकी हमने जब चेक किया बारीकी से, फिर इनके मोबाइल फ़ोन में सेंसिटिव इंस्टॉलेशंस की फ़ोटोग्राफ्स और वीडियोस हमें पता चला कि इन्होंने शेयर की हैं। ये PIOs पाकिस्तान बेस्ड एंटिटीज़ पाकिस्तान में बैठे हैं, उनके भी नंबर हमें रिकवर हुए हैं और उनके साथ ही इन्फॉर्मेशन शेयर करते थे। इनका एक साथी भी हमें पता चला है, हरप्रीत नाम का है, जो वो ऑलरेडी अमृतसर जेल में बंद है, जिसके थ्रू ये पाकिस्तान इंटेलिजेंस ऑपरेटिव्स के टच में था। আর এবার বিএসএফ এর জালে পাক রেঞ্জার, এবার বিএসএফ এর হাতে পাকড়াও পাক রেঞ্জার। শনিবার রাজস্থানের ফোর্ট আব্বাসে জালে পাক রেঞ্জার। সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ায় আটক করা হয় পাক রেঞ্জারকে। 12 দিন পেরিয়ে গেছে যেখানে পাকিস্তানের হাতে এখনো আটক রয়েছে হুগলির বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ, আর এবার ভারতের হাতে আটক পাক জওয়ান। আপনারা জানেন 12 দিন পেরিয়ে গেছে, যে খবর আমরা আপনাদের দেখিয়েছিলাম যে পূর্ণম কুমার সাউ তিনি এখনো পর্যন্ত পাকিস্তানে রয়েছেন। তার কারণ তিনি আটক পাকিস্তানের হাতে। হুগলির বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ সম্প্রতি তার স্ত্রী দেখা করেন বিএসএফ এর সঙ্গে, এবং সেখানে বিএসএফ এর তরফ থেকে আশ্বাস দেওয়া হয় ফিরিয়ে আনা হবে যত দ্রুত সম্ভব বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে। আর এবার পাকিস্তানের হাতেই আটক যখন পূর্ণম কুমার সাউ, তখন ভারতের হাতে আটক পাক জওয়ান।
প্রথমে ভারতে অনুপ্রবেশ, তারপর অনুপ্রবেশকারীদের জন্য জাল নথি তৈরির কারবার। এভাবেই কোটি টাকার মালিক পাক নাগরিক আজাদ হোসেন। এই চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন ইডির তদন্তকারীরা। আজাদ হোসেন ওরফে আজাদ মল্লিক পাকিস্তানের নাগরিক। গত মাসে কলকাতা থেকে তাকে গ্রেপ্তার করে ইডি। তার ব্যাংক অ্যাকাউন্টে কয়েক কোটি টাকা। কিভাবে এলো এত টাকা? এই আজাদের ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে 2,62 লক্ষ টাকা। আর এই টাকার উচ্চ সন্ধানে নেমে চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে ইডি আধিকারিকদের। জানা গিয়েছে 2013 সালে ভারতে আসে পাক নাগরিক আজাদ হোসেন। ভুয়ো নথি দেখিয়ে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকে। 1 লক্ষ টাকা খরচ করে ভারতীয় পরিচয়পত্র তৈরি করে। জাল নথিতে ভারতে অনুপ্রবেশ, তারপর জাল নথির কারবার খোলে আজাদ। ক্লায়েন্ট সেই বাংলাদেশি অনুপ্রবেশকারী। ইডির দাবি, শতাধিক অনুপ্রবেশকারীর ভারতীয় পরিচয়পত্র তৈরি করে দিয়েছে আজাদ। অনেকের ভারতীয় পাসপোর্টও তৈরি করে। প্রতি ক্ষেত্রে আলাদা আলাদা রেট। প্যান, এপিক কিংবা আধার কার্ডের জন্য 1 থেকে 1.5 লক্ষ টাকা। আর আজাদের মাধ্যমে পাসপোর্ট করতে খরচ কমপক্ষে 2.5 লক্ষ টাকা। ভিসা নিতে হলে দিতে হবে বাড়তি টাকা। এই জালিয়াতির কারবারে কয়েক কোটি টাকা কামিয়েছে আজাদ হোসেন। নথি জালিয়াতি কারবারের প্রধান ক্লায়েন্ট বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। ক্লায়েন্ট ধরতে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এজেন্ট এবং সাব এজেন্ট নিয়োগ করে আজাদ। অনুপ্রবেশকারীদের পাসপোর্ট তৈরি করিয়ে দিয়েছেন এই আজাদ। তার বিনিময়ে আজাদ পেয়েছে 2 থেকে 2.5 লক্ষ টাকা এবং আজাদের হয়ে একাধিক এজেন্ট যারা অনুপ্রবেশকারীদের সঙ্গে যোগাযোগ রাখতেন। ক্যামেরায় রাজীবের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, কলকাতা। চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক। 45 বছর ধরে চন্দননগরে থাকেন ফতেমা বিবি। স্বামী সন্তান নিয়ে কুঠিরমাঠ এলাকায় বসবাস। ফতেমার চন্দননগর পুরসভার 12 নম্বর ওয়ার্ডের ভোটার কার্ড রয়েছে। 60 বছর বয়সী ফতেমার ভারতের আধার প্যান পর্যন্ত রয়েছে। রাওয়ালপিন্ডি থেকে ভারতে ফতেমা বিবি 1980-তে টুরিস্ট ভিসা নিয়ে বাবার সঙ্গে ভারতে আসেন। 1982-তে চন্দননগরের বেকারি মালিকের সঙ্গে বিয়ে। পুলিশের স্পেশাল ব্রাঞ্চের খাতায় নিখোঁজ ফতেমা বিবি। পহেলগাঁও হামলার পর থেকে পাক নাগরিকদের দেশে ফেরার নির্দেশ। পাকিস্তান থেকে এসে ভারতে থেকে যাওয়াদের খোঁজ শুরু। আইনি জটিলতা কাটিয়ে ফতেমার মুক্তি চাইছেন পরিবার থেকে প্রতিবেশীরা। ওনার বাড়ি ঘর ভাইরা সব তো এসেছিলেন মানুষ। আপনি যান না, আপনি থাইল্যান্ডে যান না, আপনি আমেরিকা যান না ভিসা নিয়ে। ভিসার মেয়াদ পেরিয়ে গেছে, তারপরে উনি থেকে গেছেন এখানে, মানে ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এইটা কিন্তু পুলিশের খাতায় রয়ে গেছে। ওনার অনেক অসুস্থ, অপারেশন করতে বলেছে হাঁটুতে, আর কিছু নয়। আমরা রিজেন্ট ডাক্তার দেখিয়েছি, তাকে যেন ছেড়ে দেওয়া হয়, আর কিছু নয়। প্রশাসনের সামনে কোনো কিছু না লুকিয়ে সঠিক তথ্য, সঠিক ঘটনা, সঠিক বিষয় বললে জিনিসটা হালকা হবে, প্রশাসনের বুঝতে সুবিধা হবে। এবার উনি কি ভিসা নিয়ে এসছেন, কোথায় এসছেন, কিভাবে থাকছেন, এই এত ডিটেলস আমরা জানি না, আমাদের পক্ষে জানা সম্ভব নয়। ভোট দিতেন, হ্যাঁ এখানে ভোট দিতেন বা আধার কার্ডও আছে, সবই আছে, প্রায় সবই আছে। প্রশাসনও যদি এটা মানবিক দিক থেকে যদি এটা দেখে তাহলে ভালো হয়। আর নজর রাখতেই হচ্ছে খড়িবাড়ি সীমান্তে এসএসবির জালে 6 অনুপ্রবেশকারী। পানি ট্যাঙ্কিতে গ্রেপ্তার মায়ানমারের 6 বাসিন্দা। নেপাল যাওয়ার পথেই গ্রেপ্তার তরুণী সহ 6 কলেজ পড়ুয়া। ধৃতদের থেকে বাজেয়াপ্ত হয়েছে জাল আধার কার্ড। পুলিশি জেরায় অনুপ্রবেশ কবুল ধৃতদের। দিল্লি থেকে জাল আধার কার্ড তৈরি বলেই দাবি ধৃতদের। যে খবরে নজর রেখেছে ইতিমধ্যেই খড়িবাড়ি সীমান্তে এসএসবির জালে 6 অনুপ্রবেশকারী। পানি ট্যাঙ্কিতেই গ্রেপ্তার করা হয় মায়ানমারের এই 6 বাসিন্দাকে। নেপাল যাওয়ার পথেই তরুণী সহ 6 কলেজ পড়ুয়াকে গ্রেপ্তার। আর ধৃতদের থেকে বাজেয়াপ্ত জাল আধার কার্ড। পুলিশি জেরায় অনুপ্রবেশ কবুল ধৃতদের। দিল্লি থেকে জাল আধার কার্ড তৈরি বলেই দাবি ধৃতদের। ভারত পাক নিয়ন্ত্রণ রেখার উড়ি সীমান্তে বালকোট গ্রাম। সেখানে পৌঁছে যায় নিউজ 18 বাংলা। বিনা প্ররোচনায় গুলি চালাচ্ছে পাক সেনা। আতঙ্কে রাত জাগা গোটা গ্রাম।
গ্রামে বাংকার নেই, রান্নাঘরে কোনো মতে পরিবার নিয়ে বেঁচে আছেন তারা। কি বলছেন বাসিন্দারা? বালকোট গ্রাম থেকে দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট। উড়ি সেক্টরের একেবারে নিয়ন্ত্রণ রেখার উপরে কার্যত শেষ গ্রাম বালকোট। আমাদের সঙ্গে এমন একজন ব্যক্তি রয়েছেন যিনি ৯৯-এর যুদ্ধে ভারতীয় সেনার হয়ে লড়াই করেছেন, প্রাক্তন সেনাকর্মী फारूक साहब। फारूक अहमद साहब, एक बात बताए, पिछले कुछ दिनों से टेंशन तनाव बहुत बढ़ गया है, कैसे हैं आप लोग? अपने आप को जो ना सेफ महसूस नहीं कर पा रहे। टेंशन इस बात की है कि हमको हमारे पास कोई सेफ्टी नहीं है, कोई बैंकर्स नहीं है। आपको पता है टीना वाले लकड़ी हैं, छत है, एक गोली लगी तो बिल्कुल राख हो जाएगी। शेल्टर होता कि बच्चों को हम उसमें सेफ रखें और हम फौज के साथ एडवांस करें। शाम के लगभग 7:30-8 बजे शेलिंग शुरू हो गई। पाकिस्तान की तरफ से भी अपने इंडिया ने भी जवाब दिया ठीक ठाक उनको, मगर रात के 11-12 बजे तक जो है फायरिंग होती रही। जब घरों के ऊपर से ड्रोन जाने लगे तो हम बहुत ही ज्यादा घबरा गए, बहुत घबराहट होगी। पूरे रात भर जागे रहे, बच्चे परेशान रहे। देखो उनकी आंखें फूली हैं, मतलब ना रात भर सो नहीं पाए, स्कूल जा नहीं पा रहे हैं। तो जब फायरिंग या फिर शेलिंग होती है, आप रहते कहाँ पे हैं? मतलब ये तो बहुत ही मैम कुछ ही नहीं है, बस ऐसे ही है कि जैसे दीवार देख रहे हैं कि एक कमरे की एक दीवार है, दूसरी दीवार है, उस साइड में जो है इकट्ठे कर देते हैं बच्चों को। अगर ऊपर लग गया तो वो दीवार अगर गिरी तो ऊपर लग सकती है। पहलगाम अटैक का बदला लिया जाना चाहिए। हमारी फौज स्ट्रांग, हमारे लोग स्ट्रांग, कि अगर हमारी पीढ़ियां हो, हमारे बच्चे उसके बीच में सेफ, और हम पूरे। फौजी कभी रिटायर नहीं होता, वर्दी बदलती है। बिल्कुल डट के अपने इंडियन आर्मी के साथ और मौजूदा रुस्तम बटालियन के साथ। তারা আশাবাদী শেল্টার তৈরি হবে এবং ভারত তার বদলা নেবে। বালকোট গ্রাম থেকে ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রেয়ী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা।